60 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটে ভুগছে ইরান। বিপর্যয়ের মুখে 1 কোটিরও বেশি বাসিন্দা। দেশটিতে কি কোনো পানি থাকবে না? ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে কোনো ছাড় নয়। ট্রাম্পকে সামনে রেখে সাফ জানালেন যুবরাজ সালমান। পেছনে কি সততা নাকি স্বার্থ? 40 বছরের ক্যারিয়ারে এই প্রথম অস্কার জিতলেন ব্যাপক জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। কোন ক্যাটাগরিতে পুরস্কার পেলেন তিনি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। 60 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানির অভাবে ভুগছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। ঝুঁকির মুখে রাজধানী তেহরানের 1 কোটিরও বেশি মানুষের জীবন। বিপদসীমার নিচে নেমে গেছে জমা পানির মজুদ। দীর্ঘ খরা, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন ও পুরনো পাইপলাইনের কারণে পুরো শহর জুড়ে পানির চাপ দ্রুত কমছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি বৃষ্টি না হয় বা জরুরি পদক্ষেপ না নেওয়া হয় তবে পুরোপুরি পানি শূন্য হবে দেশটি। অবশ্য এরই মধ্যে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর তোড়জোড় শুরুর পর কিছু এলাকায় বৃষ্টির দেখা মিলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সেটি কি পর্যাপ্ত? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। সুপেয় পানির তীব্র অভাবে চরম বিপর্যয়ের মুখে আছে ইরানের রাজধানী তেহরান। নভেম্বর মাস শেষ হওয়ার আগেই শুকিয়ে যেতে পারে খাবার পানির যোগান। শহরের প্রধান জলাধার আমির কাবির বাঁধে জমানো পানির পরিমাণ 86 মিলিয়ন ঘনমিটার থেকে কমে গিয়ে নেমেছে মাত্র 14 মিলিয়ন ঘনমিটারে। এই হ্রাসের হার এখনও চলমান। বর্তমান চাহিদা অনুসারে রিজার্ভ পানি দিয়ে মাত্র 2 সপ্তাহ চলতে পারবে তেহরানের 1 কোটি মানুষ। ফলে অচিরেই বন্ধ হয়ে যাবে আবাসিক গ্রাহকদের জন্য পানি সরবরাহ ব্যবস্থা। তখন স্ট্যান্ড পাইপ বা ট্যাঙ্কারের মাধ্যমে নির্ধারিত জায়গা থেকে সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় পানি। দীর্ঘমেয়াদী শুষ্কতার কারণে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর খরায় ভুগছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। তেহরানে ক্রমবর্ধমান পানি স্বল্পতার কারণে গত কয়েক বছর ধরে রাজধানী পরিবর্তনের পরিকল্পনা করছে ইরান সরকার, কিন্তু কার্যকর কোনো বিকল্প এখনও সামনে আসেনি। ফলে তেহরানকে টিকিয়ে রাখতে হলে পানি লাগবেই। তবে আগামী কয়েক মাসে বৃষ্টি না হলে জটিল সমস্যায় পড়বে তেহরানের গোটা পানি ব্যবস্থাপনা। ইতিমধ্যেই তীব্র খরা, শুষ্কতা এবং উচ্চ তাপমাত্রার কারণে বন্ধ হয়ে যাচ্ছে শহরের অনেক অ্যাপার্টমেন্টের পানি সরবরাহের ব্যবস্থা। লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ থাকে লিফট ও ইন্টারনেট। সবকিছু মিলিয়ে পানির ক্রমবর্ধমান অভাব একরকম অচল করে দিচ্ছে শিশু, বৃদ্ধ ও অসুস্থ সহ স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু তেহরানের এমন পরিস্থিতির জন্য কে দায়ী? ইরানের পানি সংকটের পেছনে শুধুমাত্র শুষ্কতা দায়ী নয়। দেশটির সরকার ও তেহরানের বাসিন্দারা দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে নদী, জলাধার ও ভূগর্ভস্থ জলাধারের পানি অতিরিক্ত হারে ব্যবহার করে আসছে। সুপেয় পানির প্রায় 90% ব্যয় হয় কৃষি খাতে। অবশ্য এর বেশিরভাগই অপচয় হয় অদক্ষ সেচ ব্যবস্থার কারণে। তবে পরিশোধিত পানির প্রায় 22%ই নষ্ট হয় পুরনো পাইপলাইনের কারণে। ফলে তেহরানে একই সাথে বৃদ্ধি পাচ্ছে পানি ঘাটতি ও বিদ্যুৎ সংকট। ধনী পরিবারগুলো ছাদের উপর পানি সংরক্ষণের জন্য ট্যাঙ্ক ব্যবহার করতে পারলেও দরিদ্রদের জন্য পরিস্থিতি হবে আরও নাজুক। বর্তমান খরা পরিস্থিতি সামাল দিতে কেবলমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট না। ইরানের জ্বালানি মন্ত্রী ঘোষণা দিয়েছেন, পানি সাশ্রয় ও সরবরাহ সবকিছুর চাইতে অগ্রাধিকার পাবে। তবে অবৈধ ক্রিপ্টোকারেন্সি তৈরি করে এমন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করছে শহরের পানি সরবরাহে। রাজধানী জুড়ে পানির তীব্র সংকট জনমনে তৈরি করছে চাপা ক্ষোভ। তেহরান, খুজেস্তান ও সিস্তান বালুচিস্তানের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়েছে বিক্ষোভের আগুন। পানি ও বিদ্যুতের মতো মৌলিক অধিকার নিয়ে বিক্ষোভে নামতে দেখা যায় সাধারণ জনতাকে। পানি সংকট, ভূমি অবক্ষয়, দুর্বল প্রশাসন ও জলবায়ু পরিবর্তন একযোগে ঘটতে শুরু করলে যে কোনো শহরের ভবিষ্যৎই অন্ধকার। পানির অভাবে পরিস্থিতি কতটা কঠিন হতে পারে সেটাই সামনে নিয়ে আসছে ইরানের পরিস্থিতি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখনও সময় শেষ হয়ে যায়নি। সমাধান আছে ঠিকই, তবে সেজন্য দ্রুত নিতে হবে সমন্বিত পদক্ষেপ। আর না হলে গ্রীষ্মের তীব্র গরমে তেহরানবাসী পানি পাবে কিনা আবহাওয়ার বদলে সেটা ঠিক করবে স্থানীয় প্রশাসন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউসে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বসেই ফিলিস্তিন ইস্যুতে সৌদির এমন অনড় অবস্থানের বিষয়টি জানান যুবরাজ সালমান। মজার ব্যাপার হলো, সৌদি যুবরাজকে হোয়াইট হাউসে রাজকীয় অভ্যর্থনাই শুধু নয়, তার পক্ষ নিয়ে সাংবাদিকের সাথে তর্কেও জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সালমান কিছুই জানতেন না বলে সাফাই দেন ট্রাম্প। এমন সব পরিবর্তনের রহস্য কি? এটি কি ট্রাম্প বা সালমানের কারিশমা, নাকি আড়ালে স্বার্থের ভাগাভাগি? মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজকীয় কায়দায় সৌদি যুবরাজকে বরণের তোড়জোড়ে মঙ্গলবার হুলস্থুল পড়ে যায় হোয়াইট হাউসে। রাজস্বিক অভ্যর্থনায় কমতি না থাকার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। বাদ্যযন্ত্রের মূর্ছনায়, আড়ম্বরপূর্ণ নাটকীয় আয়োজনে, উষ্ণ আতিথেয়তায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত 7 বছরে সৌদি যুবরাজকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর এমন দৃশ্য ছিল অকল্পনীয়। সম্পর্কের সরল রেখায় শুধু কাটাকাটি নয়, ক্ষেত্রবিশেষে হয়েছে বিচ্ছিন্ন, বেড়েছে দূরত্ব। পাল্টে যাওয়া এই দৃশ্য কি ট্রাম্প বা সালমানের জাদুকরি দক্ষতা, নাকি আড়ালে স্বার্থের সমঝোতা? তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জেরে 2018 সালের পর যুক্তরাষ্ট্রে সালমানের প্রথম সফর এটি। ওভাল অফিসে খাশোগি হত্যায় সন্দেহভাজন সালমানকে নিয়ে প্রশ্ন তুললে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। সাফাই দিয়ে বলেন, হত্যার বিষয়ে সালমান কিছুই জানতেন না, অথচ 2021 সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল খাশোগিকে গ্রেফতার বা হত্যা পরিকল্পনায় অনুমোদন ছিল খোদ সালমানের। সে সময় সৌদির একাধিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞাও এসেছিল। বরং সেই অতীত মুছে ট্রাম্প বলেছেন, এমন কিছু ঘটতেই পারে। এমন একজনের বিষয়ে কথা বলছেন যিনি অনেক বিতর্কিত ছিলেন, যাকে অনেকেই পছন্দ করতো না। আপনি তাকে পছন্দ করেন বা না করেন, এমন ঘটনা ঘটেছে যে হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার প্রয়োজন নেই। এক পর্যায়ে প্রশ্নকারী এবিসি নিউজের সাংবাদিকের উপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। বলেছেন, ভুয়া খবর দেয় এবিসি নিউজ। এই সময় প্রসঙ্গ ঘুরিয়ে টুইন টাওয়ারে হামলা পরবর্তী পারস্পরিক সম্পর্কের অবনতির দিক নিয়ে আলোচনা করেন সালমান। সম্পূর্ণ দায় ওসামা বিন লাদেনের ওপর চাপিয়ে দাবি করেন খাশোগি ইস্যুটি সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্টের অপচেষ্টা। এছাড়া আলাপচারিতায় ফিলিস্তিনের স্বাধীনতায় সৌদির অনড় অবস্থান ট্রাম্পের নজরে এনেছেন তিনি। বলেছেন, ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক নয়নে যুক্তরাষ্ট্রের আব্রাহাম চুক্তিতে আপত্তি না থাকলেও ফিলিস্তিন প্রশ্নে ছাড় দেবে না সৌদি। আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই, এটাও নিশ্চিত করতে চাই যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের স্পষ্ট রূপরেখা বাস্তবায়নে কাজ করবে সৌদি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দ্রুত অগ্রগতি আর অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রেসিডেন্টের সাথে আজ সুন্দর আলোচনা হয়েছে। এদিকে ওয়াশিংটনে বসবাসরত খাশোগির স্ত্রী হানান এলাত্র এক্স হ্যান্ডেলে স্বামী হত্যার ঘটনায় যুবরাজের কাছে প্রকাশ্যে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। হোয়াইট হাউসে বৈঠকের দিনই সালমানের সম্মানে নৈশভোজ দেন ট্রাম্প। এতে উদ্যোক্তা জেফ বেজোস, তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পী, খেলোয়াড় সহ নিজ নিজ ক্ষেত্রে সফল তারকারা অংশ নেন। ছিলেন নানা ঘটনায় ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হওয়া প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও। এ সময় সৌদির আধুনিকায়নে সালমানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তবে সবকিছু ছাপিয়ে সবার নজর ছিল যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার বিষয়টি। বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদিকে পারমাণবিক সহযোগিতার পাশাপাশি অত্যাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি বিক্রির চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছেন ট্রাম্প। আশ্বস্ত করেছেন, ইসরায়েলের তীব্র আপত্তি আর চীনের কাছে গোপন প্রযুক্তি হাতছাড়ার আশঙ্কা সত্ত্বেও সৌদির কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির চুক্তি হবে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পঞ্চম প্রজন্মের মার্কিনী যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের কাছে আছে, আর 19টি দেশের এই বিমান আছে অথবা কেনার চুক্তি হয়েছে। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে পা রাখা মাত্রই গ্রেফতার করা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। কড়া হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদান। বলেন, নেতানিয়াহু তার শহরে গেলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা অনুসরণ করবেন তিনি। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মার্কিন সংবাদ মাধ্যম ABC 7-কে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে এলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুসরণ করবেন তিনি। ABC 7-এর ওই সাক্ষাৎকারে মামদানি বলেন, নিউ ইয়র্ক সিটি আন্তর্জাতিক আইনের শহর, ফলে গাজায় বেসামরিক মানুষদের ওপর হামলা ও যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ICC 2024 সালে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে সম্মান জানাবে। নবনির্বাচিত এই মেয়র বলেন, আমি বারবার বলেছি এটি আন্তর্জাতিক আইনের শহর, আর আন্তর্জাতিক আইনের শহর বলতে আন্তর্জাতিক আইনকে রক্ষা করা বোঝায়। এর অর্থ হলো নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রক্ষা করা। মামদানি আরও বলেন, নিউ ইয়র্কবাসী চায় নিজেদের মূল্যবোধের ধারাবাহিকতা ও তার বাস্তবায়ন, তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাগুলো পর্যালোচনা করে এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সব আইনি সম্ভাবনা খুঁজে দেখা জরুরি। এর আগে অক্টোবরে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছিলেন। সে সময় তিনি বলেন, আইনি সুযোগ পেলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে, কারণ নিউ ইয়র্ক সিটি এ ধরনের নীতি সমুন্নত রাখতে চায়। এদিকে যুক্তরাষ্ট্র ICC চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়। স্বভাবতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিরোধী। এ প্রসঙ্গে মামদানি বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য নতুন কোনো আইন তৈরি করবেন না তিনি, বিদ্যমান আইনের সীমার মধ্যেই থাকবেন এবং সব আইনি সম্ভাবনা ব্যবহার করেই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করবেন। এ সময় ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে মামদানি যখন নেতানিয়াহুর বিরুদ্ধে চূড়ান্ত এসব হুঁশিয়ারি দিচ্ছেন, সে সময় ইসরায়েল সফর করেছেন নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস। এই সফরকালে ইসরায়েলি এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অ্যাডামস 1 জানুয়ারি মেয়র হিসেবে মামদানির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নেতানিয়াহুকে নিউ ইয়র্ক সিটিতে হাজির থাকার পরামর্শ দিয়েছেন। ইসরায়েলের পর নিউ ইয়র্ক সিটিতেই সবচেয়ে বেশি ইহুদির বাস। নেতানিয়াহুর উপস্থিতি ইহুদি সম্প্রদায়ের জন্য শক্তিশালী বার্তা হয়ে উঠবে বলে অভিমত অ্যাডামসের। সফরকালে নেতানিয়াহুর সাথে সাক্ষাতের সময় অ্যাডামস বলেন, নিউ ইয়র্ক সিটির সাথে ইসরায়েলের বন্ধন অবিচ্ছেদ্য, কোনোভাবেই তা ছিন্ন করা সম্ভব নয়। তিনি নিউ ইয়র্ক সিটি সহ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন। এদিকে নবনির্বাচিত মেয়র হিসেবে নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়কে যথাযথ সুরক্ষা ও সমর্থনের প্রতিশ্রুতি জানিয়েছেন জোহরান মামদানিও। এ প্রসঙ্গে ABC 7-কে তিনি বলেন, ইহুদি নিউ ইয়র্কবাসীদের সুরক্ষা দেওয়া এবং তাদের সম্মান করা মেয়রের দায়িত্ব, তিনি তা সঠিকভাবে পালন করবেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 40 বছরের অভিনয় ক্যারিয়ারে এবার প্রথম অস্কার জিতলেন হলিউডের খ্যাতিমান অভিনেতা টম ক্রুজ। 40 বছরের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন, সিনেমাটিক স্ট্যান্ড, বড় পর্দায় দর্শক ধরে রাখা ও অ্যাকশনধর্মী ছবির ধারায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। কোন ক্যাটাগরিতে এই সম্মাননা পেলেন কোটি তরুণীর হার্টথ্রোব এই অভিনেতা? ব্যাপক জনপ্রিয় এই নায়কের অস্কার পাওয়া নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। Tom, it's my honor to present you with this Governor Award. অবশেষে অস্কার উঠল টম ক্রুজের হাতে, তাও আবার অনারারি অস্কার বা সম্মানসূচক অস্কার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একাডেমিক গভর্নর্স অ্যাওয়ার্ডে তাকে এই সম্মাননা দেওয়া হয়। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে তার 4 দশকের চলচ্চিত্র জীবন, সিনেমাকে বড় পর্দায় ধরে রাখার প্রচেষ্টা এবং সিনেমাটিক স্টান্ট ও অ্যাকশনধর্মী ছবির ধারায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হয়েছে এই পুরস্কার। অনারারি অস্কার সাধারণত প্রতিযোগিতামূলক অস্কারের মতো কোনো নির্দিষ্ট বছরে নির্দিষ্ট একটি চলচ্চিত্রের জন্য দেয়া হয় না, বরং এটি দেয়া হয় সেই সব ব্যক্তিদের যারা তাদের পুরো ক্যারিয়ারে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখেছেন। ABC নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই পুরস্কার মূলত আজীবন সম্মাননা হিসেবে বিবেচিত। অনেকেই ভেবে থাকেন টম ক্রুজ হয়তো তার দীর্ঘ ক্যারিয়ারে বহু অস্কার পেয়েছেন, কিন্তু বিষয়টি ঠিক বিপরীত। তিনি বর্ন অন দ্য 4th জুলাই, জেরি ম্যাগুয়ার, ম্যাগনোলিয়া এবং টপ গান ম্যাভরিকের জন্য মোট 4 বার অস্কারে মনোনীত হয়েছিলেন, কিন্তু কখনোই জিততে পারেননি। তাই এই অনারারি অস্কার তার হাতে ওঠা প্রথম অস্কার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে পুরস্কার গ্রহণের সময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার অস্তিত্ব।
টম ক্রুজকে শুধু অভিনেতা নয় বরং চলচ্চিত্র শিল্পের এক বিশেষ ঘটনা বলা যায়। ভ্যারাইটিতে প্রকাশিত একটি বিশ্লেষণ অনুযায়ী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি নিজের বেশিরভাগ বিপজ্জনক স্টার নিজেই করেন। মিশন ইম্পসিবল সিরিজে বিমানের দরজায় ঝুলে থাকা, উঁচু ভবন বেয়ে ওঠা বা যুদ্ধবিমানে ঝুলে শুট করার দৃশ্যগুলো তার দুঃসাহসিক মনোভাবই প্রমাণ করে। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে হলিউডে থিয়েট্রিক্যাল চলচ্চিত্রের গুরুত্ব ধরে রাখার জন্য কাজ করছেন, যখন অনেকেই বড় পর্দা ছেড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঝুঁকছিলেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, টপ গান ম্যাভরিক করোনা মহামারীর পর সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখে, আর এর নেপথ্যের শক্তি ছিলেন টম ক্রুজ নিজেই। টম ক্রুজের জন্ম 1962 সালে নিউ ইয়র্কে। শৈশবে কঠিন জীবন আর পড়াশোনার পাশাপাশি নাটকে আগ্রহই তাকে অভিনয়ের দিকে নিয়ে আসে। 1980-র দশকে রিস্কি বিজনেস ও টপ গান ছবিগুলো তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এরপর একের পর এক ব্লকবাস্টার, বিশেষ করে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি তাকে অ্যাকশন ছবির কিংবদন্তি করে তোলে। অস্কারের আগে তিনি এখন পর্যন্ত 3টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সহ বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে $1,000 কোটি বেশি আয় করেছে। হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী তিনি বিশ্বের সবচেয়ে সফল এবং বাণিজ্যিকভাবে প্রভাবশালী চলচ্চিত্র তারকাদের একজন। সিনেমার সংশ্লিষ্টরা বলছেন, টম ক্রুজের হাতে অনারারি অস্কার যাওয়া শুধু একটি পুরস্কার পাওয়া নয়, এটি প্রমাণ করে যে সিনেমার প্রতি তার প্রেম, নিষ্ঠা এবং অবদান চলচ্চিত্র ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে। 4 দশক ধরে তিনি দর্শকদের বিনোদন দিয়েছেন, নতুন মান তৈরি করেছেন এবং থিয়েটারে সিনেমা দেখার সংস্কৃতি বাঁচিয়ে রাখতে লড়েছেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন। টেক দুনিয়ার অন্যতম বড় নাম মাইক্রোসফট উইন্ডোজ এবার পা দিচ্ছে 4 দশকে। 1985 সালে উইন্ডোজ 1.0 দিয়ে যাত্রা শুরু, আর আজ এটি বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ডেস্কটপ অপারেটিং সিস্টেম। 4 দশকে উইন্ডোজ শুধু সফটওয়্যার পরিবর্তন করেনি, বদলে দিয়েছে মানুষের কাজ, যোগাযোগ আর প্রযুক্তি ব্যবহারের ধরন। কেমন ছিল এই পথ চলা, আর কোথায় যাচ্ছে উইন্ডোজের ভবিষ্যৎ, জানাচ্ছেন ইমরান মাহমুদ। মাইক্রোসফট উইন্ডোজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমগুলোর একটি। 20 নভেম্বর 2025 তারিখে অপারেটিং সিস্টেমটি পা দিচ্ছে 40 বছরে। ঠিক 4 দশক আগে 1985 সালের এই দিনেই মাইক্রোসফট প্রথমবারের মতো বাজারে আনে উইন্ডোজ 1.0। সেই সময় কেউ ধারণাও করতে পারেনি এই সফটওয়্যার একসময় বিশ্বব্যাপী পার্সোনাল কম্পিউটিংয়ের মানচিত্র বদলে দেবে। কেমন ছিল উইন্ডোজের এই 40 বছরের যাত্রা? উইন্ডোজের জন্মের পেছনে ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও পল অ্যালেন। কমান্ড লাইন ভিত্তিক MS-DOSকে আরও সহজ, দৃষ্টিনন্দন এবং সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করতে তারা তৈরি করেন একটি গ্রাফিক্যাল সিস্টেম, যেখানে ব্যবহারকারী কিবোর্ড নয় বরং মাউস ব্যবহার করে সফটওয়্যার নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে উইন্ডোজ 1.0 বাজারে এলেও তা তেমন একটা জনপ্রিয়তা পায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে সেই সময় সফটওয়্যারটি সীমিত সুবিধাসম্পন্ন এবং ধীরগতির ছিল। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস বলেন, উইন্ডোজের আবিষ্কার শুধু সফটওয়্যারের পরিবর্তন নয়, বরং এটি মানুষের কাজ ও জীবন ধারণের ধরন পাল্টে দেয়। উইন্ডোজের প্রকৃত যাত্রা শুরু হয় 1995 সালে উইন্ডোজ 95 প্রকাশের মাধ্যমে। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ 95ই প্রথম সফটওয়্যার যা সাধারণ মানুষকে সত্যিকার অর্থে আধুনিক কম্পিউটিংয়ে নিয়ে আসে। এরপর উইন্ডোজ 98 এবং বিশেষ করে উইন্ডোজ XP, এই 2 সংস্করণ বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্থিতিশীল সংস্করণ হিসেবে জনপ্রিয়তা পায়। বলা হয়, XP প্রথম সংস্করণ যা ঘরে, অফিসে এবং গেমিং দুনিয়ায় সমানভাবে আধিপত্য বিস্তার করতে পেরেছিল। তবে উইন্ডোজের যাত্রা সবসময় এতটা সহজ আর সাফল্যে ভরা ছিল না। উইন্ডোজ ভিস্তা অনেক ব্যবহারকারীর কাছে হতাশার প্রতীক। ধীরগতি, হার্ডওয়্যার নির্ভরতা এবং অসংখ্য বাগের কারণে সফটওয়্যারটি ইতিহাসে উইন্ডোজের সবচেয়ে বড় ব্যর্থ সংস্করণ হিসেবে পরিচিত। পরবর্তীতে উইন্ডোজ 7 এসে আবার সেই আস্থা ফিরিয়ে আনে এবং বহু ব্যবহারকারীর কাছে XP এর পর দ্বিতীয় প্রিয় সংস্করণ হয়ে ওঠে। 2015 সালে আসে উইন্ডোজ 10। প্রায় 1 যুগ জনপ্রিয়তা ধরে রাখা এই সংস্করণকে মাইক্রোসফট একসময় ঘোষণা দিয়েছিল শেষ অপারেটিং সিস্টেম হিসেবে, যেখানে নিয়মিত আপডেটের মাধ্যমে চলবে উন্নয়ন। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের কারণে মাইক্রোসফট বাজারে আনে উইন্ডোজ 11।
রয়টার্সে প্রকাশিত আরও একটি প্রতিবেদনে বলা হয় উইন্ডোজ 11-এ যুক্ত হয়েছে এআই ভিত্তিক সহকারী কো-পাইলট, যা ভয়েস কমান্ড এবং স্বয়ংক্রিয় কাজ সম্পাদনের মতো সুবিধা দিচ্ছে। স্ট্যাট কাউন্টারের তথ্য অনুযায়ী উইন্ডোজ এখনও বিশ্বব্যাপী ডেস্কটপ অপারেটিং সিস্টেম মার্কেটে সর্বোচ্চ অংশীদার। মোট ব্যবহারের প্রায় 3 ভাগের 2 ভাগই উইন্ডোজ প্ল্যাটফর্মে চলছে, অর্থাৎ 4 দশক পরেও উইন্ডোজ তার আধিপত্য হারায়নি। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে মাইক্রোসফট উইন্ডোজকে কোথায় নিয়ে যেতে চায়? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের উইন্ডোজ হবে এআই কেন্দ্রিক, ক্লাউড নির্ভর এবং মাল্টি ডিভাইস সমন্বিত, অর্থাৎ শুধু একটি অপারেটিং সিস্টেম নয়, বরং সম্পূর্ণ একটি ডিজিটাল ইকোসিস্টেম। 4 দশকের পথ চলায় উইন্ডোজ যেমন প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি এটি মানুষের শেখা, অফিসের কাজ, যোগাযোগ এবং বিনোদনের ধরনও বদলে দিয়েছে। তাই 40 বছরের এই মাইলফলক শুধু একটি সফটওয়্যার ইতিহাস নয়, এটি এক ডিজিটাল বিপ্লবের গল্প। ইমরান মাহমুদ, বাংলাভিশন। বিশ্বের প্রযুক্তি বিপ্লবের কেন্দ্রে আছেন এমন 10 উদ্যোক্তা যাদের হাতে বদলে গেছে যোগাযোগ, ব্যবসা, যাতায়াত থেকে শুরু করে বিনোদনের ধরন। ইলন মাস্ক থেকে জাকারবার্গ, বিল গেটস থেকে আলিবাবা, জ্যাক মা, সবার হাতেই প্রযুক্তি পেয়েছে নতুন দিগন্ত। এই 10 দূরদর্শী উদ্যোক্তার উদ্ভাবনাই আজকের বিশ্বকে করেছে আরও স্মার্ট, সংযুক্ত এবং দ্রুত। তাদের সম্পদের পরিমাণ ও উদ্ভাবন নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বিশ্বের 10 প্রযুক্তি উদ্যোক্তা যারা বদলে দিলেন আধুনিক জীবনের রূপ। আজকের প্রযুক্তি বিপ্লবের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একদল দূরদর্শী উদ্যোক্তা। তাদের উদ্ভাবন বদলে দিয়েছে মানুষের কাজের ধরন, যোগাযোগ, কেনাকাটা, ভ্রমণ, এমনকি বিনোদনের নিয়মও। ই কমার্স থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রেই তারা ইতিহাস লিখেছেন নতুন করে। ফোর্বস ও ব্লুমবার্গের তথ্যসূত্রের আলোকে এমন 10 প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তার পরিচয় জানানো হবে আজকের প্রতিবেদনে। শুরুতেই আসি ইলন মাস্কের কথায়। বৈদ্যুতিক গাড়িকে মূলধারায় এনে টেসলা দিয়ে অটোশিল্পে বিপ্লব ঘটিয়েছেন তিনি। স্পেসএক্সে মহাকাশ যাত্রাকে বানিয়েছেন বাণিজ্যিক ও সাশ্রয়ী। নিউরালিঙ্ক ও এক্সআইয়ের দিয়ে নতুন দিগন্ত খুলেছেন মস্তিষ্ক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায়। তার মোট সম্পদ প্রায় $468 বিলিয়ন। তার ঠিক পরে রয়েছেন জেফ বেজোস। গ্যারেজ থেকে শুরু হওয়া অ্যামাজন আজ বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাম্রাজ্য। অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে বদলে দিয়েছেন ক্লাউড কম্পিউটারিংয়ের ধারণা। তার মোট সম্পদ রয়েছে প্রায় $246 বিলিয়ন। তৃতীয়তে রয়েছেন মার্ক জাকারবার্গ। বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে তিনি ফেসবুকের মাধ্যমে নিয়ে গেছেন নতুন যুগে, যার বর্তমান নাম মেটা। ভার্চুয়াল রিয়েলিটি ও মেটাভার্স প্রকল্পে তার নেতৃত্ব প্রযুক্তিকে দিচ্ছে নতুন ভবিষ্যৎ। তার মোট সম্পদ প্রায় $216 বিলিয়ন। 4 নম্বরে আছেন ল্যারি পেজ। গুগলের সহ প্রতিষ্ঠাতা হিসেবে বদলে দিয়েছেন মানুষের তথ্য অনুসন্ধান ও ইন্টারনেট ব্যবহারের রূপ। আলফাবেটের মাধ্যমে পরিচালনা করছেন বহু ভবিষ্যৎ প্রযুক্তির প্রকল্প। ল্যারি পেজের মোট সম্পদ প্রায় $228 বিলিয়ন বেশি। পঞ্চম স্থানে আছেন ল্যারির সহযোদ্ধা সের্গেই ব্রিন। গুগলকে সার্চ ইঞ্জিন থেকে আজ বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টে পরিণত করার নৈপথ্যের অন্যতম কারিগর তিনি। মোট সম্পদ প্রায় $211.7 বিলিয়ন বেশি। তালিকায় 6 নম্বরে আছেন বিল গেটস। মাইক্রোসফটের হাতে ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের জন্ম। প্রযুক্তি ছাড়াও গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য, ভ্যাকসিন, শিক্ষা সব ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $104.6 বিলিয়ন। 7 নম্বরে আছেন জ্যাক মা। আলিবাবা ও অ্যান্ট গ্রুপের মাধ্যমে চীনের ই কমার্স ও ফিনটেক শিল্পে অভূতপূর্ব বড় পরিবর্তন এনেছেন তিনি। একই সঙ্গে উদ্যোক্তা দুনিয়ায় নতুন মানদণ্ড স্থাপন করেছেন। তার মোট সম্পদ প্রায় $30 বিলিয়ন। তালিকায় 8 নম্বরে আছেন ব্রায়ান চেস্কি। এয়ারবিএনবি দিয়ে বদলে দিয়েছেন বিশ্ব ভ্রমণের ধরন। মানুষ এখন ঘর বাড়ি ভাড়া নিয়ে আরও সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণ উপভোগ করছেন তার হাত ধরে। ব্রায়ান চেস্কির মোট সম্পদ রয়েছে আনুমানিক $14 থেকে $15 বিলিয়ন।
9 নম্বরে আছেন স্টিভ জবস। অ্যাপল 2 থেকে আইফোন প্রতিটি উদ্ভাবনে তিনি ডিজাইন, প্রযুক্তি ও অভিজ্ঞতাকে দিয়েছেন নতুন সংজ্ঞা। মৃত্যুর পরেও অ্যাপেলের প্রতিটি পণ্যে তার সৃজনশীলতার ছায়া দেখা যায়। মৃত্যুর আগে সম্পদ ছিল প্রায় $10.2 বিলিয়ন। সবার শেষে 10 নম্বরে আছেন জ্যাক ডরসি। টুইটার এবং ডিজিটাল পেমেন্ট কোম্পানি ব্লকের সহ-প্রতিষ্ঠাতা তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল লেনদেন দুই ক্ষেত্রেই তৈরি করেছেন নতুন পথ। তার মোট সম্পদ রয়েছে প্রায় $4.7 বিলিয়ন। এই 10 উদ্যোক্তার সম্মিলিত উদ্ভাবনেই আজকের বিশ্বকে করে তুলেছে আরও সংযুক্ত, আরও স্মার্ট এবং আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গতির, যা দিন দিন বদলে দিচ্ছে বিশ্বকে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্র এখন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়। তবে এই রায় কার্যকর করা আদৌ কতটা সম্ভব তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ইন্টারপোলের নোটিশ, আন্তর্জাতিক কূটনীতি, মানবাধিকার ইস্যু এবং ভারতের অবস্থান সব মিলিয়ে তাকে দেশে ফেরানো ও রায় বাস্তবায়ন পড়েছে জটিল ও দীর্ঘ এক আইনি প্রক্রিয়ার মুখে। বিস্তারিত মিরফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়। তবে রায় ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই রায় কার্যকর করা কতটা সম্ভব। আইনের লড়াই, আন্তর্জাতিক কূটনীতি, মানবাধিকার ঝুঁকি এবং রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে রায় কার্যকর হওয়া এখন ভয়ঙ্কর কঠিন এক সমীকরণ। 24 জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতে। পলাতক এই আসামির বিরুদ্ধে আগেই একটি গ্রেফতারি পরোয়ানা সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে। তবে এবার তাকে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে এখন মূল ভরসা ইন্টারপোল। গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানামূলে ইন্টারপোলে আরেকটি নোটিশ জারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে। তার মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। এ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রসিকিউশন। কিন্তু কনভিকশন ওয়ারেন্ট সহ ইন্টারপোলে নোটিশ পাঠানোই কি শেষ কথা? ইন্টারপোলে নোটিশ পাঠালেই কি শেখ হাসিনাকে ফেরানো সম্ভব? সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার পর যে গ্রেফতারির নির্দেশ বা ওয়ারেন্ট জারি করা হয় তাই কনভিকশন ওয়ারেন্ট। এই আদেশ যদি ইন্টারপোলে পাঠানো হয় তাহলে সদস্য দেশগুলোকে জানানো হয় যে ওই ব্যক্তিকে খুঁজে বের করে সাময়িকভাবে গ্রেফতার করা যেতে পারে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারপোল কোনো আন্তর্জাতিক গ্রেফতার আদালত নয়। তারা শুধু রেড নোটিশ জারি করতে পারে, বাকি সব সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দেশ। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় বাধা। ইন্টারপোলের আর্টিকেল 3 এর নিয়ম বলছে যদি কোনো মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের গন্ধ থাকে তাহলে তারা সেই নোটিশ গ্রহণ নাও করতে পারে বা অভিযোগ বাতিল করতে পারে। আর গ্রেফতার যদি হয়েও যায় সেক্ষেত্রে হস্তান্তর বা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট দেশের আদালতকে। আদালত চাইলে রাজনৈতিক মামলার কারণে বন্দী হস্তান্তর প্রত্যাখ্যানও করতে পারে। অতীতেও এমন উদাহরণ আছে যেখানে ইন্টারপোলের নোটিশ বিতর্কিত ছিল বা প্রকৃত ব্যবহারে সীমাবদ্ধতায় পড়েছে। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে নতুন সরকার গঠনের পর অবৈধ দখল এবং গণহত্যার অভিযোগ ওঠে। প্রথমে ইন্টারপোলে তাকে ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত করা হয়, কিন্তু পরে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনায় নিয়ে রেড নোটিশ বাতিল করা হয়। একই ঘটনা ঘটে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির ক্ষেত্রেও। 2014 সালে অর্থ পাচারের দায় নিয়ে ক্ষমতা হারিয়ে তিনি নিকারাগুয়ায় রাজনৈতিক আশ্রয় নেন। এরপর ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে চেয়েছিল পানামার জাতীয় পুলিশ, কিন্তু রাজনৈতিক আশ্রয় পাওয়া কোনো ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি ছিল ইন্টারপোলের নিয়মাবলীর বাইরে।
ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও সে অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণেই ইন্টারপোলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। কিন্তু শেখ হাসিনার শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় ভারতের জন্য প্রথমেই মানবাধিকার ভিত্তিতে আপত্তি তোলা সহজ হবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকেও মানবাধিকার ইস্যুতে হস্তক্ষেপ আসতে পারে। ফলে শুধু এক দফা অনুরোধই যথেষ্ট নয়, শেখ হাসিনার রায় কার্যকরের জন্য সামাল দিতে হবে দীর্ঘ এবং জটিল কিছু প্রক্রিয়া। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।